এডিবি আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার ভয়ঙ্কর জবাব দেওয়া হবে, চূড়ান্ত হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্র যে কোনো যুদ্ধে ইরানকে সহজেই পরাজিত করবে, দাবি ট্রাম্পের। প্রথম মিশনেই বাজিমাত, ইরানের অত্যাধুনিক যুদ্ধজাহাজে সফল সমুদ্রযাত্রা। আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০। বিদ্যুৎ সংকটে অর্থনৈতিক ধস, যুদ্ধ শুরুর পর সবচেয়ে কঠিন সময়ের মুখে ইউক্রেন। বিনা কারণে বাংলাদেশকে ফাঁসাচ্ছে ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার ভয়ঙ্কর জবাব দেওয়া হবে, চূড়ান্ত হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্রের যে কোনো মাত্রার হামলা, এমনকি তা সীমিত হলেও ইসলামী প্রজাতন্ত্র ইরান ভয়ঙ্করভাবে জবাব দিতে বাধ্য হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সীমিত মাত্রায় হামলার কথা বিবেচনা করছেন বলে জানানোর পর সোমবার ওই হুঙ্কার দিয়েছে তেহরান। বৃহস্পতিবার পুনরায় শুরু হতে যাওয়া পারমাণবিক আলোচনায় ইরানকে চুক্তিতে রাজি করাতে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। বৈঠকে কোনো ধরনের সমঝোতা না হলে তেহরানে সীমিত হামলা চালানো হতে পারে বলেও জানিয়েছেন ট্রাম্প। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সীমিত হামলা সহ যে কোনো আঘাতই পরিষ্কারভাবে আগ্রাসন হিসেবে গণ্য হবে। তেহরানে এক সংবাদ ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যে কোনো রাষ্ট্র তার আত্মরক্ষার স্বাভাবিক অধিকারের অংশ হিসেবে আগ্রাসনের জবাবে ভয়ঙ্করভাবে প্রতিক্রিয়া জানায়। আমরাও তাই করব। ওমানের মধ্যস্থতায় মঙ্গলবার সুইজারল্যান্ডে দুই দেশের মাঝে দ্বিতীয় পর্যায়ের পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। ইরান ও ওমান পরবর্তী দফার আলোচনা বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করলেও যুক্তরাষ্ট্র কিছু জানায়নি। ইরান ইস্যুতে মধ্যস্থতা থেকে এক প্রকার দূরে থাকা ইউরোপীয় ইউনিয়ন আলোচনার আগে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের আগে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাস বলেন, ওই অঞ্চলে আমাদের আরেকটি যুদ্ধ দরকার নেই, আমাদের ইতিমধ্যেই অনেক আছে। তিনি বলেন, এটা সত্যি, ইরান বর্তমানে তার ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থায় আছে। এই সময়কে সত্যি কূটনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য ব্যবহার করা উচিত। যুক্তরাষ্ট্র যে কোনো যুদ্ধে ইরানকে সহজেই পরাজিত করবে, দাবি ট্রাম্পের। ইরানের বিরুদ্ধে হামলার ঝুঁকি সম্পর্কে শীর্ষ মার্কিন কর্মকর্তার সতর্কবার্তা প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের ক্ষেত্রে ঝুঁকির কথা উল্লেখ করেছেন ওই শীর্ষ মার্কিন কর্মকর্তা। কিন্তু এসব সতর্কবার্তা প্রত্যাখ্যান করে ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন যে কোনো যুদ্ধে তেহরানকে সহজেই পরাজিত করবে। খবর এএফপির। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ইরানের বিরুদ্ধে হামলার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ঝুঁকির সঙ্গে সতর্ক করেছেন। এর মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদী সংঘাতের ঝুঁকি। কিন্তু ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে বলেছেন, এটি ১০০% ভুল। তিনি বলেন, জেনারেল কেইন আমাদের সকলের মতো যুদ্ধ দেখতে চান না, তবে যদি সামরিক স্তরে ইরানের বিরুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে তার মতামত হল এটি সহজেই জয়ী হবে। ট্রাম্প বলেন, তিনি ইরানে না যাবার কথা বলেননি, এমনকি আমি যে ভুয়া সীমিত হামলার কথা পড়ছি সেই সম্পর্কেও কিছু বলেননি। তিনি জানেন একটা জিনিস, কিভাবে জিততে হয়, এবং যদি তাকে তা করতে বলা হয় তাহলে তিনিই দলের নেতৃত্ব দেবেন। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, কেইন হোয়াইট হাউস এবং পেন্টাগনে উদ্বেগ প্রকাশ করেছেন যে যুদ্ধাস্ত্রের ঘাটতি এবং মিত্র সহায়তার অভাব মার্কিন কর্মীদের জন্য বিপদ বাড়িয়ে তুলতে পারে। একই সাথে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, শীর্ষ জেনারেল এবং অন্যান্য পেন্টাগন কর্মকর্তারাও উভয়ই মার্কিন ও মিত্রদের হতাহতের ঝুঁকি এবং ইরানে হামলা চালালে মার্কিন বিমান প্রতিরোধ ব্যবস্থা হ্রাস পাওয়ার ঝুঁকির সঙ্গে সতর্ক করেছেন। এদিকে অ্যাক্সিওস নিউজ আউটলেট জানিয়েছে, কেইন যুক্তরাষ্ট্রকে দীর্ঘস্থায়ী সংঘাতে জড়িয়ে পড়ার বিষয় সতর্ক করেছেন। ট্রাম্পের চলমান আলোচক স্টিভ উইটকফ এবং জামাতা জায়ের কুশনারও প্রেসিডেন্টকে আক্রমণ বন্ধ করার এবং কূটনৈতিক আলোচনার জন্য অনুরোধ করেছেন। প্রথম মিশনেই বাজিমাত, ইরানের অত্যাধুনিক যুদ্ধজাহাজের সফল সমুদ্রযাত্রা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসিজ নৌবাহিনী পরিচালিত দেশীয় প্রযুক্তিতে নির্মিত মহাসাগরগামী যুদ্ধজাহাজ শহীদ মাহাদাভি প্রথম দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক মিশন সফলভাবে সম্পন্ন করে ইরানের আঞ্চলিক জলসীমায় ফিরে এসেছে। সোমবারের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের অর্ধসরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ। ৫৭ দিনেরও বেশি সময় ধরে চলা এই সমুদ্রযাত্রা শেষে
জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি। স্বাগত অনুষ্ঠানে তিনি বলেন, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনা অনুযায়ী ইরানের সশস্ত্র বাহিনী দৃঢ় সংকল্প নিয়ে বিশ্বের মহাসাগরগুলোতে উপস্থিত থাকতে প্রস্তুত। আইআরজিসি নৌবাহিনীর এই বহুমুখী যুদ্ধজাহাজটি দক্ষিণ আফ্রিকার উপকূলে অনুষ্ঠিত ব্রিক্স জোটের দেশগুলোর যৌথ নৌমহড়ায় অংশগ্রহণ করেছে। এই অংশগ্রহণকে আঞ্চলিক সীমা পেরিয়ে আন্তর্জাতিক পরিসরে ইরানের নৌ উপস্থিতি সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রেস টিভির তথ্যানুযায়ী এই দীর্ঘমেয়াদী মিশনে অংশগ্রহণের মধ্য দিয়ে শহীদ মাহাদাভি আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে সমুদ্রে পাঠানো অষ্টম যুদ্ধজাহাজ হিসেবে জায়গা করে নেয়। জাহাজটি ইরানের ১০৩তম নৌবহরের অংশ হিসেবে প্রায় ১০,৭০০ নটিক্যাল মাইল অর্থাৎ প্রায় ১৮,০০০ কিলোমিটার পথ অতিক্রম করেছে। এই নৌবহরে ইরানি সেনাবাহিনীর শহীদ নাগদির ডেস্ট্রয়ার এবং মাকরান ফরওয়ার্ড বেস জাহাজও অন্তর্ভুক্ত ছিল। মিশনটির মধ্য দিয়ে আইআরজিসি নৌবাহিনী প্রথমবারের মতো দক্ষিণ গোলার্ধে এবং একই সঙ্গে আটলান্টিক মহাসাগরে নৌ অভিযান পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেছে। ২,১০০ ওজনের এই যুদ্ধজাহাজটির দৈর্ঘ্য ২৪০ মিটার এবং প্রস্থ ২৭ মিটার। এটি ২০২৩ সালের মার্চ মাসে আইআরজিসির নৌবহরে যুক্ত হয়। জাহাজটি একটি ভাসমান নৌঘাঁটি হিসেবেও কাজ করতে সক্ষম। শহীদ মাহাদাভিতে রয়েছে প্রায় ১,০০০ কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা। পাশাপাশি এটি বিপুল সংখ্যক নজরদারি এবং আঘাত হানতে সক্ষম ড্রোন বহন করতে পারে। যুদ্ধজাহাজটিতে ত্রিমাত্রিক ফেজড অ্যারো রাডার, সমুদ্র থেকে সমুদ্র এবং সমুদ্র থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং উন্নত ইলেকট্রনিক যুদ্ধের জন্য আধুনিক টেলিযোগাযোগ ব্যবস্থা সংযুক্ত রয়েছে। এছাড়া এই মহাসাগরগামী যুদ্ধজাহাজটি বিভিন্ন ধরনের আক্রমণাত্মক হেলিকপ্টার, যুদ্ধ ড্রোন এবং দ্রুতগতির আক্রমণকারী নৌযান বহনে সক্ষম। মিশন শেষে জাহাজটি ইরানের আঞ্চলিক জলসীমায় ফিরে এসেছে, যা দেশের সামরিক ক্ষমতা ও নৌ-সামরিক উপস্থিতিকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছে। আইআরজিসি কমান্ডার আলী রেজা তাংসিরি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী দৃঢ় সংকল্প নিয়ে বিশ্বের মহাসাগরগুলোতে উপস্থিত থাকতে সক্ষম। এই মিশন আমাদের সক্ষমতা ও প্রযুক্তিগত ক্ষমতার প্রমাণ। আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে। আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে পৌঁছানোর কথা বলা হয়েছে। পাকিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে এমন দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ইসলামাবাদ। অন্যদিকে কাবুল বলেছে, হামলায় বেসামরিক নাগরিকরাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাকিস্তানের উপস্বরাষ্ট্রমন্ত্রী তালাল চৌধুরী রবিবার জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন, সীমান্তবর্তী এলাকায় বিমান হামলায় অন্তত ৭০ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। তিনি এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি। পরে পাকিস্তানের রাষ্ট্রীয় মাধ্যমে নিহতের সংখ্যা ৮০ জনে পৌঁছানোর কথা বলা হয়। পাকিস্তানের সামরিক বাহিনী রবিবার ভোর রাতে আফগান সীমান্ত ঘেঁষা এলাকায় বিমান হামলা চালায়। ইসলামাবাদের ভাষ্য অনুযায়ী, পাকিস্তানের সাম্প্রতিক একাধিক হামলার পেছনে জড়িত সশস্ত্র গোষ্ঠীগুলোর শিবির ও আস্তানা লক্ষ্য করে এই অভিযান পরিচালিত হয়। এর মধ্যে রাজধানী ইসলামাবাদে একটি শিয়া মসজিদে প্রাণঘাতী আত্মঘাতী হামলার ঘটনাও রয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি এবং তার সহযোগী গোষ্ঠীগুলোর ৭টি ঘাঁটিতে নির্বাচিত অভিযান চালানো হয়েছে। তিনি দাবি করেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান প্রতিশ্রুত, তবে নাগরিকদের সুরক্ষা সবার আগে। রবিবার রাতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেন, আফগান সীমান্তে সাম্প্রতিক হামলা ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগণকে রক্ষা করার ন্যায্য অধিকার প্রয়োগের অংশ। তার অভিযোগ, কাবুলকে বারবার সতর্ক করা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পূর্বাঞ্চলের নানগারহার ও পাকতিকা প্রদেশের বিভিন্ন বেসামরিক এলাকাকে লক্ষ্য করে হামলা হয়েছে। এর মধ্যে একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং একাধিক ঘরবাড়ি রয়েছে। কাবুল এই হামলাকে আফগানিস্তানের আকাশসীমা ও সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে, বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়েছে। এগুলো অপরাধমূলক কাজ। তিনি পাকিস্তানের ৭০ জন যোদ্ধা নিহতের দাবিকে ভুল বলে আখ্যা দেন। বিদ্যুৎ সংকটে অর্থনৈতিক ধস। যুদ্ধ শুরুর পর সবচেয়ে কঠিন সময়ের মুখে ইউক্রেন।
রাশিয়ার সাথে চলমান যুদ্ধের পঞ্চম বছরে পদার্পণ করতে যাচ্ছে ইউক্রেন। তবে এই মুহূর্তে দেশটি যে ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতির মুখোমুখি হয়েছে তাকে যুদ্ধের প্রথম বছরের পর সবচেয়ে বড় সংকট হিসাবে অভিহিত করা হচ্ছে। ক্রমাগত রুশ বিমান হামলায় দেশটির বিদ্যুৎ ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে যাওয়ায় এবং তীব্র বিদ্যুৎ খরা বা লোডশেডিংয়ের কারণে থমকে গেছে ইউক্রেনের অর্থনীতির চাকা। রয়টার্সের এক বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাসে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার জোরালো হামলা দেশটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাকে শোচনীয় পর্যায়ে নিয়ে গেছে। এর ফলে শিল্প কারখানাগুলো উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে দেশটির অভ্যন্তরীণ রাজস্ব আদায়ে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে দেশটির বড় বড় কলকারখানা থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসা সবই বড় ধরনের লোকসানের মুখে পড়েছে। অনেক প্রতিষ্ঠান নিয়মিত উৎপাদন চালিয়ে যেতে না পেরে শ্রমিক ছাঁটাইয়ের কথা ভাবছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে ইউক্রেনের জিডিপি বা মোট দেশজ উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব হয়ে পড়বে। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ায় সরকারের ট্যাক্স বা রাজস্ব আদায়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর ফলে যুদ্ধকালীন ব্যয় মেটাতে ইউক্রেন সরকারকে হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে দেশটি অনেকাংশেই পশ্চিমা দেশগুলোর দেওয়া আর্থিক সহায়তার উপর নির্ভরশীল। তবে দীর্ঘমেয়াদী এই বিদ্যুৎ সংকট চলতে থাকলে সেই সহায়তা দিয়েও পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেবল কলকারখানা নয়, সাধারণ মানুষের জনজীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে। হাড় কাঁপানো শীতের মধ্যে পর্যাপ্ত বিদ্যুৎ ও হিটিং ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে রয়েছেন কিয়েভ সহ বিভিন্ন শহরের বাসিন্দারা। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন তারা দ্রুত ক্ষতিগ্রস্ত গ্রিডগুলো মেরামতের চেষ্টা করছেন। তবে রাশিয়ার ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সেই প্রচেষ্টাকে বারবার বাধাগ্রস্ত করছে। আন্তর্জাতিক মহলের কাছে আরও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং জ্বালানি খাতের সরঞ্জাম সহায়তা চেয়েছে ইউক্রেন। বিশেষজ্ঞদের মতে 2026 সালে পদার্পণের মুখে ইউক্রেনের সামনে এখন দ্বিমুখী লড়াই। একদিকে রণাঙ্গনের রাশিয়ার মোকাবিলা করা, অন্যদিকে ধ্বংসপ্রায় অর্থনীতিকে টেনে তোলা। আর এই দুই লড়াইয়েই টিকে থাকার প্রধান চাবিকাঠি এখন দেশটির বিদ্যুৎ ব্যবস্থার দ্রুত পুনরুদ্ধার। বিনা কারণে বাংলাদেশকে ফাঁসাচ্ছে ভারত। ইসলামাবাদের একটি মসজিদে 6 ফেব্রুয়ারির হামলার পরে ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে উত্তেজনা বেড়েছে। এ প্রেক্ষাপটে দিল্লি পুলিশের স্পেশাল সেল তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ থেকে 8 জনকে গ্রেফতার করে দাবি করেছে তারা আইএসআই সমর্থিত নাশকতার সঙ্গে যুক্ত। কয়েকজন বাংলাদেশি নাগরিকও আছেন বলে জানানো হয়। ঘটনাটি নিয়ে দুই দেশে আলোচনার ঝড় উঠেছে। ভারতীয় কর্তৃপক্ষ বলছে কাশ্মীর ইস্যুতে পোস্টারিংস সহ সম্ভাব্য নাশকতার সতর্কতা ছিল, তাই গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই অভিযান। তাদের মতে লস্করে তাইয়েবা ঘনিষ্ঠ চক্র বড় শহরে হামলার ছক করছিল এমন আশঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। অন্যদিকে সমালোচকদের একটি অংশ প্রশ্ন তুলছেন প্রমাণ উপস্থাপনের আগেই বাংলাদেশি জঙ্গি তকমা দেওয়া হচ্ছে কিনা। তাদের বক্তব্য, আঞ্চলিক উত্তেজনা ও অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের প্রেক্ষাপটে কঠোর বার্তা দেওয়ার কৌশলও হতে পারে এটি। আবার অনেকে সতর্ক করেছেন যে ভারতের নিরাপত্তা চ্যালেঞ্জ বাস্তব, তাই তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়া ঠিক নয়। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর টানাপোড়েনের প্রভাব পার্শ্ববর্তী দেশগুলোর ওপর পড়তেই পারে। তবে কোনো দেশের নাগরিকদের বিরুদ্ধে অভিযোগ এলে স্বচ্ছ তদন্ত, প্রমাণ উপস্থাপন এবং আইনি প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি। এতে দ্বিপাক্ষিক সম্পর্কে অযথা উত্তেজনা কমে। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর টানাপোড়েনের প্রভাব পার্শ্ববর্তী দেশগুলোর ওপর পড়তেই পারে। তবে কোনো দেশের নাগরিকদের বিরুদ্ধে অভিযোগ এলে স্বচ্ছ তদন্ত, প্রমাণ উপস্থাপন এবং আইনি প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি। এতে দ্বিপাক্ষিক সম্পর্কে অযথা উত্তেজনা কমে।